আজ সাত সকালে রামপুরহাটে বাড়ির নিচের দলীয় কার্যালয় থেকে উদ্ধার হয়েছে আশিস বন্দ্যোপাধ্যায়ের দেহ। রামপুরহাটের 5 বারের প্রাক্তন বিধায়ক এবং প্রাক্তন ডেপুটি স্পিকার, তার দেহের সঙ্গে একটা সুইসাইড নোটও পাওয়া গেছে, যেখানে আমি কোনো দুর্নীতি করিনি এভাবে শুরু হয়েছে সেই সুইসাইড নোট। রামপুরহাট হাসপাতালে দেহের ময়না তদন্ত হয়েছে এবং প্রাথমিক রিপোর্ট সামনে এসেছে। গলায় ফাঁসেই আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হয়েছে ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে এরকমই উল্লেখ করা হয়েছে। কথা বলবো রৌনকের সঙ্গে, আরো ডিটেলে জানবো। রৌনক, এই ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে কি কি বলা হয়েছে, কি কারণে মৃত্যু, কি বলা হচ্ছে? দেখা একেবারে ময়নাতদন্তের যে প্রাথমিক রিপোর্ট, সেই রিপোর্টে উল্লেখ হচ্ছে অ্যান্টিমর্টাম হ্যাঙ্গিং, অর্থাৎ গলায় ফাঁস লাগার কারণেই মৃত্যু হচ্ছে আশিস বন্দ্যোপাধ্যায়। গলায় যেখানে ফাঁস লেগেছিল সেখানে যে স্ট্রেচ মার্ক, সেই মার্ক পাওয়া গেছে এবং প্রাথমিক অনুমান যেটা পুলিশ প্রথম থেকে করেছিল যে আত্মহত্যা করেছিলেন আশিস বন্দ্যোপাধ্যায়। এবং ময়নাতদন্তের যে রিপোর্ট, প্রাথমিক রিপোর্টে সেই উল্লেখই কিন্তু এসেছে যে গলায় ফাঁস লেগে যাওয়ার কারণেই নিঃশ্বাস আটকে যায় এবং তারপরই কিন্তু কার্যত মৃত্যু হয় আশিস বন্দ্যোপাধ্যায়। এক্ষেত্রে পূর্ণাঙ্গ যে রিপোর্ট, সেই রিপোর্ট পেলে কিন্তু আরো স্পষ্ট হওয়া যাবে যে মৃত্যুর পেছনে কারণটা কি। কিন্তু এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে এবং ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট, সেখানে উল্লেখ রয়েছে যে অ্যান্টিমর্টাম হ্যাঙ্গিং, গলায় ফাঁস লেগে যাওয়ার কারণে কিন্তু তার মৃত্যু হয়। এর পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো, এই ঘটনায় ইতিমধ্যে পুলিশ কিন্তু তদন্ত শুরু করেছে। বিশেষ করে যে বিষয়গুলি দেখা হচ্ছে যে তার মোবাইল ফোনে কোনো রকম হুমকি কল বা ব্ল্যাকমেল করার জন্য কেউ ফোন করেছিল কিনা দীর্ঘ বেশ কয়েকদিন ধরে, তার জন্য মোবাইল ফোনগুলো কিন্তু ইতিমধ্যে পুলিশ সংগ্রহ করে ফরেন্সিকে পাঠানোর যে প্রক্রিয়া, যে প্রসেস, সেই প্রসেস ইতিমধ্যে শুরু করেছে। অন্যদিকে যে সুসাইড নোটটি উদ্ধার হয়েছে ঘর থেকে, যেখানে তিনি আত্মহত্যা করেন, সেই সুসাইড নোটের যে হাতের লেখা, সেই হাতের লেখা মিলিয়ে দেখা হবে। সেই সুসাইড নোটটাও কিন্তু সংগ্রহ করে ফরেন্সিকে পাঠানোর যে কাজ, যে প্রক্রিয়া ইতিমধ্যে পুলিশের তরফ থেকে করা হচ্ছে। কারণ আদতেই কি আশিস বন্দ্যোপাধ্যায় তিনি সুসাইড নোটটি লিখেছিলেন, এই বিষয়ে যাবতীয় দিকগুলো কিন্তু পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে। কারণ কি এমন মানসিক চাপ, রাজনীতি ছেড়ে দেবো, যে একজন বরিষ্ঠ যিনি রাজনীতিক ছিলেন, যিনি দীর্ঘদিন ধরে রাজনীতি করেছেন, সে সুসাইড নোটে লিখে যাচ্ছে যেখানে আশা ভুল বা তার পরিবারের পরবর্তী প্রজন্মকে রাজনীতি না করার জন্য তিনি পরামর্শ দিয়ে গেছেন। সেই জায়গায় দাঁড়িয়ে আদতে কি তাকে কেউ কোনো ফোন করে ব্ল্যাকমেল করেছিল কিনা, কারণ তার সুসাইড নোটে লেখা রয়েছে তাকে মেলাইন করার চেষ্টা করা হয়েছে, তিনি কোনো দুর্নীতির সাথে যুক্ত নয়, একেবারে তিনি লিখে দিয়ে গেছেন। এই জায়গায় দাঁড়িয়ে যাবতীয় বিষয় কিন্তু পুলিশ খতিয়ে দেখবে। এই কারণেই একদিকে যেমন ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট সামনে এসে সেখানে অ্যান্টিমর্টাম হ্যাঙ্গিং এর সিমটম স্পষ্ট উল্লেখ রয়েছে, অন্যদিকে তার মোবাইল ফোন এবং তার যে সুসাইড নোট, এগুলো কিন্তু সংগ্রহ করে ফরেন্সিকে পাঠানোর যে প্রক্রিয়া, সেই প্রসেস ইতিমধ্যে পুলিশের তরফ থেকে শুরু করা হয়েছে। একদমই, সুসাইড নোটের ফরেন্সিক টেস্ট হবে, তদন্তের আওতায় আনা হবে মোবাইল ফোন এবং পোস্টমর্টেমের যে প্রাথমিক রিপোর্ট এসেছে সেখানে গলায় ফাঁস দিয়ে মৃত্যুর কথাই উল্লেখ করা হয়েছে। দুটো হ্যান্ড রিটার্ন নোট পাওয়া গেছে, অ্যাপারেন্টলি লেখা আছে কি নোবডি ইজ রেসপন্সিবল ফর মাই ডেথ, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নেই। আনন্যাচুরাল ডেথ কেসে ইনকোয়েস্ট এন্ড পোস্টমর্টম করা ম্যান্ডেটরি আছে। আমরা খতিয়ে দেখছি ব্যাপারটা কি কারণে উনি যে প্রাইমা ফেসি যে বুঝে সুসাইড করেছেন, কি কারণে করলে, কি আছে ব্যাপারটা, সেটা নিয়ে ইনকোয়ারি আমরা করে দেখছি। আর মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন যে সুইসাইড নোটের ফরেন্সিক টেস্ট হবে, তদন্তের আওতায় আনা হবে মোবাইল ফোনও। আমি ডিজিপি এবং এসপি বীরভূমকে নির্দেশ দিয়েছি, মোবাইল ফোনগুলো যেগুলো উনি ইউজ করতেন সেগুলো যদি পুলিশকে দেন, পুলিশ তদন্ত করে দেখবে যে দুর্নীতিগ্রস্ত কোন লোকজন উনাকে ভয় দেখিয়েছে কিনা। স্বাভাবিকভাবে কেউ ব্ল্যাকমেলিং করে থাকতে পারে, এগুলো পুলিশের কাজ দেখবেন। মোবাইল ফোন থেকে যদি কিছু পাওয়া যায়। আশিস বন্দ্যোপাধ্যায়ের পরিবারের সদস্যদের সঙ্গে ভিডিও কলে কথা বলেন মুখ্যমন্ত্রী। আশিস বন্দ্যোপাধ্যায়ের পরিবারের সঙ্গে ভিডিও কলে কথা মুখ্যমন্ত্রীর। ভদ্র রাজনীতিবিদ ছিলেন, শিক্ষাবিদ ও সৎ মানুষ ছিলেন। সময় পেলে প্রয়াত প্রাক্তন মন্ত্রীর বাড়িতেও যাবেন, জানিয়েছেন শুভেন্দু অধিকারী। আমাদের বোলপুরের এমপি অসিত মাল মহোদয় ওনার বাড়িতে ছিলেন। আমি নিজে আমার ফোন থেকে অসিত মালের ফোনে ভিডিও কল করি,
করে পুরো পরিবার এক জায়গায় ছিল, ওনার দুই দাদা এবং বৌদি ও অসিত মাল সহ। তাদের প্রতি সমবেদনা জানিয়েছি, পাশে থাকার অঙ্গীকার দিয়েছি। আর আমি ওনাদেরকে জানতে চেয়েছিলাম যে আপনাদের কেউ উত্ত্যক্ত করেছেন কিনা, এর মধ্যে কিছু ঘটেছে কিনা এই আমাদের এই 100 দিনের মধ্যে। বাড়ির লোক তো বলছে আমাদের সঙ্গে তো সবার সম্পর্ক ভালো, বিজেপির লোকজন তো অধিকাংশই ওনার ছাত্র, আমার ছাত্র, ওনার দাদারাও শিক্ষক সম্ভবত। তা আমি তাদের পাশে দাঁড়ানোর কথা বললাম। রাজ্যের প্রাক্তন ডেপুটি স্পিকারের মৃত্যুতে রহস্য। রামপুরহাটের বাড়িতে পার্টি অফিসেই ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে আজ সকালে। আশিস বন্দ্যোপাধ্যায়ের দেহ উদ্ধার। 5 বারের বিধায়কের পাশাপাশি ডেপুটি স্পিকার ছিলেন। তৃণমূল আমলে স্কুল শিক্ষামন্ত্রী, কৃষিমন্ত্রীর দায়িত্ব সামলেছেন। 26-এর ভোটে বিজেপি প্রার্থী ধ্রুব সাহার কাছে হেরে যান, আর হারের পর কিছুদিন আগেই নব তৃণমূলে যোগ দেন। ঘর থেকেই মিলেছে সুইসাইড নোট। অবসাদ থেকে আত্মহত্যা নাকি অন্য কিছু, তদন্ত করছে পুলিশ। আত্মহত্যা না অন্য কিছু, প্রাক্তন ডেপুটি স্পিকারের মৃত্যু তদন্তে পুলিশ। সুইসাইড নোটে ছত্রে ছত্রে অবসাদের ইঙ্গিত। রাজনীতিতে ছিলেন, তবে দুর্নীতিতে নয় বলে দাবি চিঠিতে। হারের পর বারবার অপমানেই চরম ফয়সালা। তৃণমূলেরই একাংশের বিরুদ্ধে সরব মৃত ডেপুটি স্পিকারের পরিবার। অনবরত পোস্ট করে করে নিজের দলের লোকেরাই, আর কি বলবো, নিজের দলের লোকেরাই এই মানুষকে যদি চোর বলে, এত শিক্ষিত কলেজে একটা প্রফেসর, বাংলা ডিপার্টমেন্টের হেড, তাকে বললে চোর, সে সম্মান সহ্য করতে পারে? মানুষটা ঘুমড়ে 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 পড়ে গেল, সুইসাইড করে দিল। আর সুইসাইড করে দিল, মানুষটাকে মেরে দিল। এ পার্টি দেখিনি, এ পার্টি দেখিনি, এ পার্টি দেখিনি আমরা। মানুষকে মেরে দেওয়া পার্টি। পুলিশ অফিসার যারা এসেছেন তারা দেখবেন কি লিখে গিয়েছেন। রাত্রির 12টা পর্যন্ত আমরা বসে একসাথে সব ভাই সবাই গল্প করেছি। গোটা ফ্যামিলি ছিল সেখানে উপস্থিত। কিছু বোঝা যায়নি। উঠে গেলেন, ভাত খেতে গেলেন, নিজেই দরজা বন্ধ করলো। সকালবেলাতেই শুনছি এই ইনসিডেন্ট ঘটে গেল। তো হতে পারে সেগুলো ফেসবুকে বা এতে ঘোরাঘুরি করে তো অনেক সময়, সেগুলো হয়তো মানে দেখে, সেটা থেকে হয়তো মনের মধ্যে বিরাট একটা আঘাত পেয়েছে। যে জীবনে কোনোদিন একটু অন্যায় করেনি, যে কোনোদিন কারোর একটা ক্ষতি করেনি, কারোর কাছে এক কাপ চা পর্যন্ত কোনোদিন খাইনি, সেই ব্যক্তির নামে যদি কেউ কিছু বলে, একটা মানসিক আঘাত থেকে হতে পারে। আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর টিআরডিএ বিতর্ক। রাজ্যের প্রাক্তন মন্ত্রী নিজের আত্মহত্যার চিঠিতে টিআরডিএ নিয়ে লিখেছেন। কি এই টিআরডিএ? এটি হলো তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদ। এই কমিটি মূলত তারাপীঠ এবং রামপুরহাট এলাকার সার্বিক উন্নয়ন, পরিকল্পনা এবং পর্যটনের বিষয় দেখে। এই কমিটির চেয়ারম্যান ছিলেন তিনি। চেয়ারম্যান থাকাকালীনই তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদের বিরুদ্ধে নানা অভিযোগ ওঠে। কি কি অভিযোগ ওঠে? আয়ের টাকায় মন্দির উন্নয়নের কথা থাকলেও তা হয়নি। অভিযোগ, মন্দির উন্নয়নের টাকা আত্মসাৎ হয়েছে। অভিযোগ উঠেছে শ্মশানে গাছ লাগানো থেকে যজ্ঞ, লক্ষ লক্ষ টাকার হিসেব নেই। কৌশিকী অমাবস্যার আয়োজনে বেনিয়মের অভিযোগ উঠেছে টিআরডিএর বিরুদ্ধে, যে টিআরডিএর চেয়ারম্যান ছিলেন আশিস বন্দ্যোপাধ্যায়। 3 নম্বর অভিযোগ, সোলার সিস্টেমে ভোগ ঘর নির্মাণের নামে লক্ষ লক্ষ টাকা খরচের অভিযোগ। সোলার সিস্টেম ভিত্তিক ভোগ ঘর তৈরি হলেও তা ব্যবহারযোগ্য হয়নি বলে অভিযোগ। একাধিক আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে টিআরডিএর বিরুদ্ধে। তারাপীঠ রামপুরহাট ডেভেলপমেন্ট অথরিটির বিরুদ্ধে, যে অথরিটির চেয়ারম্যান ছিলেন আশিস বন্দ্যোপাধ্যায়। অভিযোগ উঠেছে হোটেল গেস্ট হাউস তৈরিতে বিস্তর বেনিয়মের অভিযোগ। বেআইনি প্ল্যান পাসের অভিযোগ উঠেছে। নিয়ম ভেঙে নির্মাণের এনওসি দেওয়ারও অভিযোগ। আশিস বন্দ্যোপাধ্যায়ের মতো একজন রাজনীতিবিদ, যাকে নিয়ে সমস্ত রাজনৈতিক দলের সতীর্থরাও কোনোদিন সে অর্থে কোনো অভিযোগ তোলেননি, সেই ব্যক্তির এভাবে টিআরডিএ সংক্রান্ত বিষয়ে নাম জড়িয়ে যাওয়া
বা গত 21শে জুলাই কলকাতাতে আসার পথে তাকে যেভাবে অপমান এবং হেনস্থার শিকার হতে হয়, অনেকেই বলছেন সেটা তাকে ভীষণ রকমভাবে অপমান এবং অস্বস্তির মধ্যে ফেলে দেয়। যেহেতু দীর্ঘদিন ধরে তিনি অধ্যাপনার সঙ্গে সংযুক্ত ছিলেন, ফলে এহেন আচরণ তিনি মন থেকে মেনে নিতে পারেননি। তবে সত্যি টিআরডিএ সংক্রান্ত ঘটনার সঙ্গে কেন বারবার তার নাম সামনে নিয়ে আসা হচ্ছিল বা কেন তিনি অস্বস্তির মধ্যে পড়ছিলেন, তার পিছনে অন্য কোনো বৃহত্তর রাজনৈতিক অঙ্ক রয়েছে কিনা সেটাও তদন্তে যেন উঠে আসেন চাইছেন সমস্ত রাজনৈতিক দলের বা বিভাগের সদস্যরাও। আবির ঘোষাল, নিউজ 18 বাংলা। আর আশিস বন্দ্যোপাধ্যায়ের সুইসাইড নোটেও উঠে এসেছে টিআরডিএ দুর্নীতি প্রসঙ্গ। তিনি লিখেছেন, টিআরডিএতে জেনারেল মিটিং ছাড়া আর কোনো দায়িত্ব ছিল না। আমি টেন্ডার কমিটিতে ছিলাম না, আমার চেক পাওয়ার ছিল না, আমি প্ল্যান পাস বা নো অবজেকশন সার্টিফিকেট ইস্যুর ব্যাপারেও ছিলাম না। আমার সঙ্গে এ বিষয়ে কোনোদিন কেউই আলোচনা করেননি, আমারও এইসব বিষয়ে কোনো আগ্রহই ছিল না। আমাকে মেলাইন করার জন্য যা সব করা হলো তাকে ধিক্কার জানাই। সুইসাইড নোটে এই কথারই উল্লেখ করেছেন আশিস বন্দ্যোপাধ্যায়। আশিস ব্যানার্জি আজীবন রাজনৈতিক সততার প্রতীক এবং রাজনৈতিক ব্যক্তিত্ব। মানসিক দুশ্চিন্তা কি ছিল ওনার সেটা তো বলতে পারবো না। তার দীর্ঘ রাজনৈতিক জীবনে আশিস ব্যানার্জি কারো কাছে কোনোদিন 5টা পয়সা নিয়েছেন বা কোনো দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধে তার হাজার সত্ত্বেও কিন্তু এটা আজ পর্যন্ত বলতে পারেননি। তার মতো সৎ নিষ্ঠাবান রাজনৈতিক কর্মী খুব বিরল। ওনাকে কেউ পছন্দ করতে পারেন না করতে পারেন, কিন্তু আশিস ব্যানার্জি চোর, কারা কাছে 1 পয়সা খেয়েছেন এ কথা কেউ বিশ্বাস করবে না। সেটাই দুঃখ পেয়েছেন বেশি করে। কিছুদিন আগে একটা রাস্তায় একটা ছেলে ধরেছিল, তারপর অনেকে অনেক ফেসবুকে অনেক কমেন্ট করছেন যেগুলো মেনে নিতে পারছেন না। সুইসাইড নোটটা থেকে আমার তাই মনে হলো। রাজনীতি লোকদের সব থেকে একটা অকারণে কারোর উপর ব্লেম চেপে যায়। উনি ওখানকার কোনো টেন্ডার অথরিটি ওনার ছিল না, ওখানে সই করা উনি করতেন না, টিআরডিএ উনি ছিলেন না, এবং কোনো রকম চেক পাওয়ার উনি নিজের হাতে কোনোদিন রাখেননি। সুতরাং যারাই এদিক ওদিকে কথা তুলছেন, আমি মনে করি তারা বিভ্রান্তি ছড়াচ্ছেন সমাজে, কেননা উনি ওটার সঙ্গে কোনোভাবেই যুক্ত ছিলেন না। যার চেক পাওয়ার ক্ষমতা থাকবে না, যার টেন্ডার পাওয়ার ক্ষমতা থাকবে না, সে কিভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত থাকবে? সুতরাং আমরা এটাকে নস্যাৎ করছি। সেগুলো হয়তো সেন্টিমেন্টে তার কোথাও আঘাত করেছে। 2011 সালে আমি স্যারের সঙ্গে আমার প্রথম পরিচয় কলেজ সূত্রেই, ঠিক আছে, ওখান থেকে আমার ছাত্র পরিষদে হাতে করি। স্যার আমার শিক্ষাগুরু ছিলেন। উনি দুর্নীতির সঙ্গে এতটুকু জড়িত থাকবে বলে আমরা কোনোদিন ভাবিও নি, ভাববো না। আর স্যার এই সবের সঙ্গে যুক্ত থাকবেনও না। উনি সাদা পায়জামা সাদা পাঞ্জাবি পরতেন, ওনার গায়ে একটা কাদাও লাগতে পারে বলে আমাদের এতটুকু বিন্দুমাত্র বিশ্বাস হয় না। নির্ভীক এবং সৎ মানুষ হিসেবে আমরা ওনাকে চিনি। উনি খুব সেন্টিমেন্টাল লোক ছিলেন। ওনাকে হয়তো এমন কিছু একটা ব্যাপার ছিল যেটা ওনাকে আঘাত লাগে, যার জন্য হয়তো এই দুর্ঘটনাটা ঘটে। কত উত্তোলনের পর ওনার সঙ্গে আমার কথা হয়, উনি বলেন যে তোরা ঠিকঠাক চল, ঠিক মতো চলবি, মানুষের মতো মানুষ হবি। কিন্তু উনি যে এই এত বড় জিনিসটা একটা ঘটাবেন, এটা আমরা স্বপ্নেও কোনোদিন ভাবিনি। আমাদের কাছে ডক্টর আশিস বন্দ্যোপাধ্যায় পরিচিতির প্রথম জায়গাটি হচ্ছে স্যার। তার কাছ থেকে আমি ব্যক্তিগতভাবে বহু কিছু শিখেছি। স্যার আমাদের হৃদয়ে চিরকাল থাকবেন এবং তিনি প্রত্যেকটি মুহূর্তে তার ছাত্রছাত্রী যারা রয়েছেন তাদের প্রত্যেককে জীবন গড়ার জন্য সুপরামর্শ দিয়েছেন, জীবন গড়ার বার্তা দিয়েছেন। এই জায়গা থেকে তিনি জীবন গড়ার কারিগর। সেই মানুষটি এইরকম আকস্মিকভাবে চলে গেলেন আমাদের কাছে একটি বড় ধাক্কা। আমি সকালবেলায় আকস্মিক বার্তা শুনে হতবাক এবং শোকাহত। 40 বছরের বেশি সময় আমি স্যারকে চিনি, স্যারকে জানি। বহু ছাত্রছাত্রী যারা আর্থিকভাবে উন্নত ছিল না, কিন্তু তার কাছে এসে ফিরে গেছে আমার কোনোদিন দেখা নেই। তিনি একজন অজাত শত্রু ছিলেন বলা যায়, কারণ তার শত্রুতা করার কোনো কাউকে দেখিনি। আর যে দুর্নীতির কথা বলা হচ্ছে, এটা তো আমি কখনোই বিশ্বাস করি না। আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। হয়রানি, মানসিক চাপের অভিযোগ তৃণমূল নেত্রীর। তিনি লেখেন, তার জীবনের শেষ দিনগুলোতে তাকে যে মানসিক ও আবেগের চাপের মধ্য দিয়ে যেতে হয়েছে তা ভেবে এই ট্র্যাজেডি আরও বেশি বেদনাদায়ক হয়ে ওঠে। এত কাজ করার পরেও তাকে বারবার অপমানিত করা হয়েছে, মিথ্যা অভিযোগে অভিযুক্ত করা হয়েছে এবং অবিরাম চাপের মুখে রাখা হয়েছে। মমতা আরও লিখেছেন, তার দীর্ঘদিনের জনসেবার রেকর্ড থাকা সত্ত্বেও তাকে যে ধরনের হয়রানি ও মানসিক চাপের সম্মুখীন হতে হয়েছিল
তা আমাদের সবাইকে রাজনৈতিক শত্রুতার ভয়াবহ পরিণতি এবং মানবিক মূল্য নিয়ে পুনর্বার ভাবতে বাধ্য করে। ফেসবুকে শোক জ্ঞাপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের প্রাক্তন ডেপুটি স্পিকার, তৃণমূল সরকারের আমলে মন্ত্রী, 5 বারের বিধায়ক, বাড়ির নিচের পার্টি অফিসে সেই আশিস বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত দেহ উদ্ধারে তোলপাড় রাজ্য রাজনীতি। প্রশ্ন একটাই, কেন এই মৃত্যু? আশিস বন্দ্যোপাধ্যায় একজন শিক্ষাবিদ, সজ্জন রাজনীতিবিদ, ব্যক্তিগতভাবে একজন সজ্জন সৎ মানুষ। তার এভাবে চলে যাওয়া এবং কোনো কারণ ছাড়াই, কারণ মিনস এই জন্য বলবো, বিজেপি প্রার্থী জিতে 5 বারের এমএলএ কে হারানোর পর বাড়ি গিয়ে প্রণাম করেছে। এই যে 4 মাস আগের নির্বাচনে তো আপনি এরকম উদাহরণ খুব একটা দিতে পারবেন না, যে যার সঙ্গে লড়াই করলো, তাকে হারালো, দিয়ে তার বাড়িতে গিয়ে প্রণাম করে আশীর্বাদ চেয়ে নিচ্ছে যাতে আমি আপনার দেখানো পথে 5 বছর চলতে পারি। এটা তো ওনার ক্ষেত্রে ঘটেছে। বিজেপির ওনার পরিবারও আমাকে বললেন যে বিজেপির সকলের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো, কারোর সঙ্গেই কোনো খারাপ সম্পর্ক ছিল না। তা স্বাভাবিকভাবে ওনার চলে যাওয়াটা দুঃখজনক, এবং উনি থাকলে আমার মনে হয় ভালোই হতো। উনি অন্যায়ের বিরুদ্ধে এবং তৃণমূল কংগ্রেসের দুর্নীতির বিরুদ্ধেই, মমতা ব্যানার্জির যে তৃণমূলের যে অংশটা মমতা ব্যানার্জির সাথে আছে, সেই অংশটার সঙ্গে তো ওনার দূরত্ব তৈরি হয়েছে। কারণ যে কমিটিটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন নির্বাচনে হেরে যাওয়ার পরে, সেখান থেকে উনি পদত্যাগ করেন এবং তিনি দূরত্ব বজায় রাখার কথা জানিয়েছিলেন যে আমি এই মমতাপন্থী তৃণমূল থেকে আমি দূরত্ব বজায় রাখছি, এবং তিনি তার পদ থেকেও রেজিগনেশন দিয়েছিলেন। দলের কেউ কেউ খারাপ কাজ করেছে, তার যদি প্রভাব ওর গায়ে পড়ে, গিয়ে এই অসম্মানটা মানতে পারছিল না। কোথাও গেলেই চোর বলে চিৎকার, অথবা গায়ে ডিম ছুঁড়ে মারা। এটা যারা ভদ্রভাবে সমাজে বিচরণ করেছে, রাজনীতি করেছে, কোনো একজন মানুষের কাছেও শুনিনি যে আশিস খারাপ লোক, আশিস অন্যায় করে, আশিস তোলাবাজি করে, এরকম কোনো কথা কখনো শুনিনি। এই যে দুঃখ, রাজনীতি করতে গিয়ে তাকে অসম্মানিত হতে হলো, যার পরিণতিতে এমন একটা রাস্তা বেছে নিল যার থেকে দুর্ভাগ্যের আর দুঃখের কিছু নেই। আমার সঙ্গে আশিসদার শুক্রবার একাধিকবার কথা হয়। প্রথমে মনে হয়েছিল যে অবিশ্বাস্য ব্যাপার, আশিসদার সুইসাইড নোট, সেই সুইসাইড নোটটা দেখলাম। সর্বদা সব দলীয় অন্যায়ের মেনে নিতে না পারলেও প্রতিবাদ করতে পারিনি, যেহেতু আমরা কেউ পারিনি প্রতিবাদ করতে, যখন প্রতিবাদ করা উচিত ছিল। যদি বলেন সেই দায় আমাদের, আমরা পারিনি তো প্রতিবাদ করতে। এবার যখন প্রতিনিয়ত জিনিসপত্র বেরোচ্ছে এবং এখন এটা পরিষ্কার যে যা হয়েছে সেটা একটা অর্গানাইজ লুট অ্যান্ড লিগালাইজ প্লান্ডার, আর তার দায় দিতে হচ্ছে অগণিত। আশিসদার মতো সর্বজন শ্রদ্ধেয় মানুষ এরকম আরো অনেকে আছেন যারা করেছে, তাদের চটচট শুনতে হওয়া কোনো সমস্যা নয়, কিন্তু যিনি কিছু করেননি, যারা কিছু করেনি। বাংলার আজকের রাজনীতি যে কদর্য অবস্থায় দাঁড়িয়ে আছে, তার পরিণতি এই আশিস বন্দ্যোপাধ্যায়ের মতো একজন মানুষের এই অস্বাভাবিক মৃত্যু। এই যে একটা ট্রেন্ড চলছে, কোনো অভিযোগ প্রমাণের আগে সামাজিকভাবে কলঙ্কিত করার একটা চেষ্টা হচ্ছে, ভয় দেখানো হচ্ছে, ডিম মারা হচ্ছে, মানুষকে আতঙ্কিত করে দেওয়া হচ্ছে, মনের উপর চাপ বাড়িয়ে দেওয়া হচ্ছে। আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু তার জ্বলন্ত উদাহরণ। ফলে আমরা এর পুরোদস্তুর নিরপেক্ষ তদন্ত চাই। থ্রেট কালচারে প্রাণ গিয়েছে আশিস ব্যানার্জির। বাংলার রাজনীতির চরম লজ্জাজনক ঘটনা। আত্মহননের যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক। আমরা রাজনীতি করতে চাই না, কিন্তু কুণালবাবু যেহেতু রাজনীতি টানছেন, আমি শুধু এটুকু বলবো, যিনি আত্মহত্যা করেছেন তিনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু তার ভাইপো সম্পর্কে একটু খোঁজ নিয়ে দেখুন। তৃণমূলের এই যে ভাইপো প্রবলেম, এই ভাইপো প্রবলেম থেকে যদি তৃণমূল যদি না বেরোতে পারে, তাহলে ডিম কেন আর অনেক কিছু খাবে। উনি সুসাইড নোটে অনেক কিছু লিখে গেছেন, অনেক জায়গাতে মত জানাতে পারেননি সেটাও লিখেছেন, অনেক কিছু বলতে পারেননি সেটাও লিখেছেন। পুলিশ তদন্ত করছে, তদন্তে উঠে আসবে কি হয়েছিল না হয়েছিল। আশিস বন্দ্যোপাধ্যায়ের কদর তৃণমূল করেনি, মন্তব্য জগন্নাথ চট্টোপাধ্যায়ের। আশিস বন্দ্যোপাধ্যায়দের মতো মানুষজনের কদর তৃণমূল কংগ্রেস করেনি।
মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যখন কেউ ছিল না, তখন আশিস বন্দ্যোপাধ্যায় রামপুরহাটে ছিলেন। খুব সহজ সরল জীবন ছিল, সজ্জন মানুষ ছিলেন, মিষ্টভাষী মানুষ ছিলেন, রাজনৈতিক ভিন্নতা থাকা সত্ত্বেও খুব ভালো সম্পর্ক ছিল। স্থানীয় প্রশাসন, পুলিশের কাছে আমরা বলেছি নিরপেক্ষ তদন্ত হোক, কিন্তু কেন আত্মহত্যা হলো, বিশেষ করে পার্টি অফিসের মধ্যে কেন এই পরিস্থিতি তৈরি হলো, তো সেটা পুলিশ তদন্ত করে দেখছে। এর মধ্যে অন্য কোনো ষড়যন্ত্র আছে কিনা। 7 সকালে উনি পার্টি অফিসে করছিলেন এই বাকি, পুলিশ সব দিকটা দেখছে। অনেক কিছুর প্রতিবাদ করতে পারেনি আশিস বন্দ্যোপাধ্যায়, মন্তব্য শিল্পমন্ত্রী তাপস রায়ের। আশিসকে আমি চিনি, সে কোন কাল থেকে, আজকের কথা তো সেটা নয়। ছাত্র পরিষদ করার সময় থেকেই ওকে জানি, চিনি। যখনই আমি শুনেছি, জেনেছি, তখনই বিষয়টা খারাপ লেগেছে। পশ্চিমবাংলার রাজনৈতিক আবহাওয়াটাকেই তো নষ্ট করে দেওয়া হয়েছিল, সমস্ত অরাজনৈতিক মানুষদের যে দাপাদাপি। আবার এটাও শুনেছি, ও লিখেছে যে অনেক কিছু প্রতিবাদ করতে পারিনি, মেনেও নিতে পারিনি। সারা বাংলায় মমতার আমলে সাদা কালো রাজনীতি ছিল এবং সবসময় উনি কালো রাজনীতিকেই বেছে নিয়েছেন, কালো মানুষদেরই বেছে নিয়েছেন। এত অপমান সবার পক্ষে নেওয়া সম্ভব নয়, প্রতিক্রিয়া শতাব্দী রায়ের। সেই মৃত্যু কিন্তু শুধু আশিসদার একার নয়, অনেকের হতে পারে। কে কোন দলে আছে, কে কোন দলে নেই, কে কেন করছে কি না, সে মানুষ এত ভাবে তাদেরকে অপমান করছে, এই অপমানটা সবার পক্ষে নেওয়া সম্ভব নয়। সেই মানুষটা এতবারের এমএলএ, শ্রদ্ধার মানুষ, তাকে যদি প্রতিদিন প্রতিনিয়ত অপমান করা হয়, সে অপমান নেওয়া কিন্তু সত্যি সম্ভব নয়। যদি এই মৃত্যু সুইসাইডের জন্য, অবসাদের জন্য হয়, এরকম মৃত্যুর খবর কিন্তু আরো পাবেন আপনারা। কারণ এই জন্যে যে মানুষ সোশ্যাল মিডিয়া যে জায়গায় পৌঁছেছে, তাতে কিন্তু একটা মানুষকে মেরে ফেলা খুব সহজ হয়ে যাচ্ছে। আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু নিয়ে যা বলার প্রশাসন বলবে, মন্তব্য বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের। এটা নিয়ে যা বলার প্রশাসন বলবে, এটা নিয়ে যা বলার পুলিশ বলবে। প্রশাসনের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা উচিত। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। রামপুরহাটের মাস্টারমশাইয়ের মৃত্যুতে শোকাহত সিঙ্গুরের মাস্টারমশাই রবীন্দ্রনাথ ভট্টাচার্য। উনি একজন নিকট ভদ্রলোক, কেন তাকে এই ভয়ঙ্কর আত্মহননের পথটা বেছে নিতে হলো, এটা আমার কাছে একটা চরম হতাশার এবং বিস্ময়ের কারণ হয়ে উঠেছে। আমার অনুমান রাজনীতির কোনো জটিল ফাঁদে তিনি আটকে পড়েছিলেন। রাজনীতি যদি কারণ হয়, সত্যই রাজনীতি এখানে বিষময়। রাজনীতিতে যদি ভালো লোক না আসে, গণতন্ত্র কখনোই সাকসেসফুল হতে পারে না। আমার মনে হয়, অনুমান, কোন চক্রান্তের মধ্যে জড়িয়ে পড়েছিলেন। দোষী শাস্তি পাক, কিন্তু নির্দোষ যেন তার মর্যাদা, তার জীবন সুরক্ষিত হয়।